ম্যাক্স? হ্যাঁ বাবা, ওই উইমেন্স ট্রাফিকিং এর ঘটনায় যে। হ্যাঁ মা, এই সেই লোক। কি আশ্চর্য বলতো, বাচ্চাদের অনাথ আশ্রমের মতন একটা শান্ত জায়গা, সেখানে এরকম একটা বিপদ। বিপদ তো এরকম শান্ত জায়গা বুঝে শুনে আসে গো কাকিমণি। আমাদের বাড়ি তো তার একটা উদাহরণ। হ্যাঁ রে বকুল, ওরা তো যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারে। তুই আশ্রম, হসপিটাল, এখানে যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা করেছিস তো? আমি সিকিউরিটির ব্যবস্থা করে এসেছি বাবা, কিন্তু কি বলতো, যতক্ষণ না ওই দলের পান্ডা ম্যাক্সকে হাতে নাতে ধরতে পারছি, ততক্ষণ তো আমি বলতে পারছি না না যে সবটা নিরাপদ। তবে বকুল, একটা জিনিস ভেবে দেখ, খারাপ ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে একটা ভালো ঘটনাও ঘটেছে। অগ্নিজিৎ বাবু তার স্ত্রী, বাচ্চা দুজনকেই কত বছর পরে ফেরত পেয়েছেন। আবার এটা একটা দারুণ ব্যাপার, তাই না? বটেই তো। তুমি দেখো দিদি, ঈশ্বরের আশীর্বাদে অগ্নিজিৎ বাবু আবার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, জীবনটাকে নতুন করে শুরু করতে পারবেন, নিশ্চয়ই ভালো থাকবেন। হ্যাঁ কাকিমণি, এটা সত্যি খুব বড় ব্যাপার। আর আমাদের কাছেও, অগ্নিজিৎ বাবুর কাছে কিছুটা হলেও বকুলের ঋণ তো শোধ হলো। যে ভালো লোক, জানবি ঈশ্বর সব সময় তার ভালোই করেন। দেখ, ঠিক সময়ে লোকটি কেমন চলে এলো রক্ত দিতে। এই জন্যই তুমি সেরা ভাই। পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে এলে, কিন্তু কেউ ধরতেই পারলো না। শুধু ধরতে পারলো না নয়, ভগবান ভেবে ভুলও করলো। আচ্ছা ভাই, তুমি ওই লোকটাকে বাঁচাতে গেলে কেন? ও মরে গেলেই তো ভালো হতো, বাচ্চাটাকে যখন তখন তুলে নিয়ে আসতে পারতাম, বকুলও কিচ্ছু করতে পারতো না, বরং ওকেও বেঁচে দিতাম, এ তো আমাদেরই লাভ হতো। কিচ্ছু হতো না রে, উল্টে পুরো পুলিশ ডিপার্টমেন্ট আমাদের পেছনেই পড়ে যেত, বুঝলি? তার থেকে বরং কিছুদিন ব্যস্ত থাকুক না ওরা সবাই, অগ্নিজিৎকে সুস্থ করে তুলুক। নাম যখন আমার এসছে, তখন ধীরে ধীরে ইনভেস্টিগেশন শুরু করবেই। অন্ধকারে হাত রাখ না খানেক, তারপর যখন খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে পড়বে, ঠিক সেই সময় বুম। ওরা যখন আমাকে ভগবানই মেনেছে, আমি যতক্ষণ চাইব ওরা ততক্ষণই বেঁচে থাকবে, তার বেশি 1 সেকেন্ডও না। কি ভাবছো বকুল? ওই ম্যাক্সের কথা ভাবছি। ওর নাম ম্যাক্স, তার মানে ও খ্রিশ্চান। টেরারিস্টদের আবার ধর্ম বলে কিছু হয় নাকি? টেরারিস্টদের তো একটাই ধর্ম, টেরারিজম, সন্ত্রাসবাদ। আমার টার্গেট এবার বকুল রায়। কনস্টেবল হলেও বহুত দম আছে, কিন্তু ভয় কাকে বলে এবারও টের পাবে। ওর চোখে আমি আতঙ্ক দেখতে চাই, খেলাটা জমবে। এবার আমার নেক্সট টার্গেট হলো ম্যাক্স। আজ থেকে ওর কাউন্টডাউন শুরু। আমি বলছি না যে
কেশবের সঙ্গে সব মিটমাট করে নেওয়ার কথা, সেই প্রশ্ন ওঠেই না। কিন্তু আমার দিদি কি তাই বলে সারাটা জীবন এরকম একা একাই কাটিয়ে দেবে? অন্য কেউ আসবে না ওর জীবনে? দেখো দেখো বকুল, আমি বুঝতে পারছি তুমি কোন কনসার্নের জায়গা থেকে কথাগুলো বলছো, কিন্তু নিজের অতীতটা ভোলার জন্য তো বর্ষার একটু সময় দরকার। সেই সময়টা ওকে একটু দাও। যে ধাক্কাটা ও পেয়েছে সেটা কাটিয়ে উঠতে দাও ওকে। আর কুণালের সঙ্গে আমি নিজে আলাদা করে কথা বলবো। বিয়ে করাটা তো আর কোনো ছেলে খেলা নয়। দেখো বকুল, আমি বুঝতে পারছি তুমি তোমার দিদির ভবিষ্যৎ নিয়ে ভাবছো, ওর ভালো চাইছো, আমি বুঝতে পারছি সেটা। কিন্তু তার আগে তো এটাও জেনে নেওয়া দরকার কুণাল আদৌ বর্ষাকে নিয়ে সিরিয়াস কিনা। কারণ দেখো, কুণাল বলেছিল তুমি বর্ষার সঙ্গে ওর বিয়েটা জোর করে দিতে চেয়েছিলে, আর আজকে তুমি বলছো কুণাল নাকি বর্ষাকে ভালোবাসে। কুণালদা যখন দিদির সম্পর্কে এই কথাগুলো বলছিল না, আমি কুণালদার চোখে জল দেখেছিলাম। বকুল, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কি বলতো, কুণাল ছেলেটাকেও তো আমি খুব ভালো করে চিনি। সাংঘাতিক খামখেয়ালি মানুষ। না, তুমি আমাকে আগে একটু কথা বলতে দাও কুণালের সঙ্গে। আমিও আমার দিদিকে চিনি। ও ঠিক ওর মতো ওর জীবনটা গুছিয়ে নেবে। হয়তো চাকরি পেলে চাকরিও করবে। আমরা সবাই সব সময় ওর পাশে থাকবো ঠিকই, কিন্তু একজন কাউকে তো দিদির পাশে দরকার, বলো? যে সব সময় সব পরিস্থিতিতে জীবনের প্রতিটা পদক্ষেপে আমার দিদির পাশে থাকবে। নিশ্চয়ই। ঠিক তোমার মতো। সত্যি বলছি, তুমি আমার জীবনে আসার পরে আমি বুঝতে পেরেছি, জানো তো, মানুষের জীবনে একজন ঠিকঠাক লাইফ পার্টনারের গুরুত্ব ঠিক কতটা। কত সময় তো হয় দুজন মানুষ একটা সম্পর্কে থাকতে থাকতে কেমন যেন হাঁপিয়ে ওঠে। খালি মনে হয় এবার একটু একা থাকি, এবার একটু নিজেকে সময় দিই। আর সত্যিই তো, প্রত্যেকটা সম্পর্কে স্পেস থাকাটা খুব জরুরি। কিন্তু তাই বলে কাউকে যদি সারাটা জীবন একা একা কাটাতে হয়, সেটা তো রীতিমতো একটা অভিশাপের মতো। আর আমি কখনো চাইবো না যে আমার দিদি সারাটা জীবন এরকম কষ্ট করে একা একা কাটাক। আমি ভগবানের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করছি যে আমার দিদি একটা ভুল করে ফেলেছে ঠিকই, কিন্তু ঠাকুর এবার ওর জীবনে একজন সঠিক সঙ্গীকে এনে দাও। বকুল, তুমি যা জেদি, ঠাকুর তোমার প্রার্থনা শুনতে বাধ্য। আমার লাইফ পার্টনার নিয়ে একটু বেশি ভেবে ফেলছিস বকুল, বরং নিজের লাইফ পার্টনারের কথা ভাব। কারণ এবার যে ঝড় তোদের ওপর আসতে চলেছে, সেটা তোরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবি না। তোদের একে অপরের প্রতি এই অটুট ভরসা, বিশ্বাস, আমিও দেখি এর জোর কতটা। এতদিন আমি শুধু তোদের আলাদা করতে চেয়েছি, তোর ক্ষতি করতে চেয়েছি, কিন্তু
এবার খেলাটা একটু অন্যরকম হবে। বোমা রেডি। আজকে রাতটা তোরা দুজনে মিলে হেসে নে, কারণ কাল থেকে তোর সুখের দিন শেষ বকুল। কেন দিদি? কি হলো, চুপ করে আছিস কেন? কার সুখের দিন শেষ করে দিবি বলছিলি তুই? হ্যাঁ, কারণ না বকুল, আমি তো এমনি 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 তো কিছু বলছিলি না তুই। কি মুশকিল, এর এই প্রশ্নের বন আমি বন্ধ করব কি করে এখন? দিদি, তোর হাতে কি রে? হাতে? হ্যাঁ হাতে, দেখা দেখা দেখা। কিছু না। কিছু না? বললাম তো কিছু না বকুল। আচ্ছা, তুই কি আমাকে সন্দেহ করছিস? তুই তোর দিদিকে সন্দেহ করছিস? সন্দেহ কেন করতে যাব দিদি? আমি নিজের কানে যেটা শুনলাম সেটাই জিজ্ঞেস করছি। কি বললি জানো তুই? সুখের দিন শেষ করে দিবি? কার সুখের দিন শেষ করে দিবি? আমার? না না, আমি কেন এরকম একটা কথা বলবো? আর তুই ভাবলি কি করে? আমি তো ভাবতে ভাবতে কিছু একটা লিখছিলাম, আর সেটাই। আচ্ছা শোন না, কি লিখছিলি আমাকে দেখা তো। দেখা 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 বকুল, আমি পড়ে দেখি কি লিখছিলি তুই। দে দেখা, দে দে দে, এত কথা বলিস না, দে। কি হয়েছে বকুল? দেখো না দিদি ভাই, আমি তখন থেকে দিদিকে জিজ্ঞেস করছি ওই কাগজে কি লিখছিল। আমি এতবার দেখতে চাইছি, ও কিছুতেই আমাকে দেখাচ্ছেই না কি লিখছে। ও কবিতা। কবিতা? হ্যাঁ, বর্ষা কবিতা লিখবে বলেই তো আমার কাছ থেকে পেন আর পেপার চাইল। আসলে কি করবে বলো তো, সারা দিন এই ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ে আছে, সময় কাটছে না। বেচারার ফোনটাও তো সাথে নেই, ওই জন্য তো আমার কাছ থেকে পেন পেপার চাইলো। তুই কবিতা লিখছিলি? কেন বকুল? লিখতে পারি না? তুই কি ভেবেছিলি আমি আবার কোনো খারাপ প্ল্যান করছি? দিদিকে নিজের বাড়িতে এনে এইটুকু ভরসা করতে পারলি না? বল। আরে কি বলতো, আমার সব শখ, সব ইচ্ছে শেষ হয়ে গেছে বকুল। আমি যেখানেই যাই না কেন আমার কপালে লাথি ঝাঁটা অপমান ছাড়া কিচ্ছু লেখা নেই। এটা আমি খুব ভালো করে বুঝে গেছি রে। দিদি, দিদি সরি, দেখ আমি বুঝতে পারিনি। তোকে আমি কতবার জিজ্ঞেস করলাম বলতো যে তুই কি লিখছিস আমাকে সেটা দেখা, তুই দেখাচ্ছিলিস না, আমারও জেদ চেপে গেছিল। সরি দিদি, সরি, প্লিজ কিছু মনে করিস না, সরি। নিজের স্বভাবের জন্য অনেকের সন্দেহ, অত্যাচার, অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে বকুল। আর এখন যখন আমি নিজেকে পাল্টানোর চেষ্টা করছি, তখন তুই অন্তত আমাকে ভুল বুঝিস না বোন, আমাকে সন্দেহ করিস না।
না হলে তো আমি নিজের চোখে নিজেই ছোট হয়ে যাব। দিদি আরে আমি বললাম তো সরি, দেখ কান ধরছি, সরি সরি সরি, দেখ একবার, সরি আর হবে না। সূর্য পশ্চিমে উঠতে পারে বকুল, কিন্তু যার জন্য আমি এত অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, সেই তোকে আমি কখনো ভালো থাকতে দেব না, কোনো দিনও না। স্যার কেদার বোস নাকি এই টাকা তছরূপের সমস্ত দায় ওনার মহিলা সেক্রেটারির ওপর চাপিয়েছেন। উনি নাকি পুলিশে কমপ্লেনও করেছেন, বলেছেন যে ওই মহিলাই নাকি আসল কালপ্রিট। হ্যাঁ ঠিক খবর। হ্যাঁ স্যার, তো এই কেসটা নিয়েই এক মিনিট, আপনি হঠাৎ এই বিষয়ে এত খোঁজ খবর নিচ্ছেন কেন সেটা তো বুঝলাম না। আসলে স্যার ওই কেসটা প্রথম আমাদের থানাতেই এসেছিল। কেদার বোস সম্পর্কে কমপ্লেন জানাতে ওই দুজন ভদ্রলোক আমাদের থানাতেই প্রথম আসে, তারাই ফার্স্ট টাইম রিপোর্ট করেছিল। হ্যাঁ তো তো স্যার মানে আমাদের থানার ওসি তখন বসিরহাট থানায় আর কি কেসটা রেফার করে দেয়। কি নাম আপনাদের ওসির? অগ্নিজিৎ রায়। ও আই সি। হ্যাঁ তো স্যার আমি আসলে জানতে চাইছিলাম যে এক মিনিট কনস্টেবল বকুল রায়, প্রথমেই আপনাকে বলে রাখি যে আমি সদ্য এই কেসটা হাতে পেয়েছি। আমার আগে যিনি এই কেসটার দায়িত্বে ছিলেন তিনি 1 সপ্তাহ আগে সুন্দরবনে ট্রান্সফার হয়ে গেছে, তাই আমি এখনো এই কেসটার সম্পর্কে ডিটেলসে কিছুই জানি না। সে কি আগের ওসি ট্রান্সফার হয়ে গেছে? ইয়েস। আজব না তো। এ পা 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 উফি বাবা, কি তোকে দেখতে পান না নাকি? পাই ভাই পাই, সব দেখতে পাই, কিন্তু ভাগ্যের ফেরে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। মাথার ঠিক নেই তো, তাই টাল খেয়ে চলে এলাম সাইকেলের তলায়। হেল্প করবো? না লাগবে না। তো সব কি দেখছো? কি করবে আর দেখে? আমি খতম, আমি শেষ, আমি ফিনিশড। দেখে তো ভদ্রবাড়ি লোক মনে হচ্ছে। হ্যাঁ মনে তাই হয়, দেখে তাই মনে হয়। চটিটা পড়তে দাও। এই বাবা, দাও দাও, পেপার দাও। তো কি ভাবলে ভিক্ষে চাইছি নাকি? যাও যাও, তো সব স্ট্যান্ড তো যা যা, ধরে দিচ্ছি। ও মা, যা আরে বাবা, এই আরেকটা রয়ে গেছে এখানে। সকাল যাও যাও, এটা আমার, টাকা দিয়েছি। হ্যাঁ জানি। হ্যাঁ সকাল সকাল লেগে গেল। বকুল কি এমন দেখলো, পেপারটা নিয়ে একেবারে বাইরে চলে গেল? কিছু তো একটা দেখেছে। দ্বিখণ্ডিত করা হলো। কেদার বোসের টাকা তছরূপের ঘটনায় উঠে এলো নতুন তথ্য। তাহলে তো আর কোনো উপায় নেই স্যার, আমি প্রশ্নগুলো আপনাকে করতে পারি? করতে পারেন, কিন্তু আপনাকে আমি আগেই বলেছি যে কেসটা আগে বিধানবাবু দেখছিলেন, তাই আমাকে আগে ওনার কাছ থেকে এই কেসের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিতে হবে, তারপরই আমি এগোতে পারবো। সুতরাং এই বিষয়ে আপনাকে আমি কতটা ইনফরমেশন দিতে পারবো সে বিষয়ে আমারও সন্দেহ আছে।
হ্যাঁ মানে স্যার আপনি যতটুকু জানেন আমাকে ততটুকুই বলুন। দেখুন, আমি যতটুকু জানি, চার্জটা যেহেতু কেদার বোসের ওপরেই আনা হয়েছিল, তাই উনি বকেয়া টাকাটা সমস্তটাই মিটিয়ে দিয়েছে। কিন্তু ওনার বক্তব্য, এই জালিয়াতির ব্যাপারে উনি কিছুই জানতেন না। ওনার দাবি যে ওনাকে এই কেসে ফাঁসানো হয়েছে। স্যার কে ফাঁসিয়েছে সেটা কিন্তু যেমন কাগজে পড়েছেন, কেদার বোসের মহিলা সেক্রেটারি। স্যার সেক্রেটারির নামে কি কেদার বোস কোনো কমপ্লেন করেছিল? হ্যাঁ করেছেন তো, একটা ভার্বাল কমপ্লেন করেছেন। ঝামেলাটা যেদিন হয় সেই দিন পর্যন্ত ওই সেক্রেটারি মহিলা কেদার বোসের সঙ্গেই ছিল। জনগণ, পুলিশ, মিডিয়া ঝামেলার সময় সবাই ওই সেক্রেটারি মহিলাকে সেখানে দেখেছেন। তারপর আবার কি, টাকা পয়সা নিয়ে মহিলা ফেরা। আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে কনস্টেবল বকুল রায়? সরি স্যার। হ্যাঁ স্যার, বলছি যে ওই মহিলা সেক্রেটারির নামটা আপনি আমাকে একটু কাইন্ডলি বলবেন স্যার? হ্যাঁ, ওই মহিলার নামটা হলো বর্ষা। দাদার কবে থেকে চায়ের রুচি হলো। কি বকুল, তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম। মানেটা কি? আমরা তো কেউ দেখিনি, তুই ডাকবি না আমাদের? কি হয়েছে রে বকুল, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? বাবা বলছি যে তুমি আজকে খবরের কাগজ পড়েছো গো? হ্যাঁ মেয়ে, খবরের কাগজ তুই ভুল করে নিয়ে চলে গিয়েছিলি। আমি ব্রেকফাস্ট নিয়ে তোর পেছন পেছন দৌড়ালাম, তোর কিছু মনে নেই? না আমি পড়েছি, পরে কুনাল এনে দিয়েছিল তো। কেন রে, অভিজিৎ বাবুর কেসটা নিয়ে কিছু বেরিয়েছে? না বাবা, সেটা না। তাহলে অন্য কোনো খবর চিন্তা করার মতন? না সেটাও নয়। আসলে ওই যে বললো না, আমি বেরিয়ে গিয়েছিলাম খবরের কাগজটা নিয়ে, তাই জিজ্ঞেস করছিলাম যে তুমি পড়েছো কিনা খবরের কাগজ। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। হ্যাঁ নিচে আসবি চেঞ্জ করে, আমি চা করছি তোর জন্য। ও কাকিমণি, কুনালদা কোথায় গো? দেখছি না। আরে বিকেল বেরিয়ে গেল দেখলাম। মুখটা দেখে মনে হচ্ছিল ওর বোধহয় মন ভালো নেই। আমি ওই জন্য কিছু জিজ্ঞেস করে বিরক্ত করিনি। ভালো করেছো। বকুল কিছু বললো না বটে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা হয়েছে। দেখে তো মনে হলো মেয়েটা একটু চুপচাপ আজ। ও কাকিমণি শোনো না, এই একটা মেয়ে যদি সারাক্ষণ ওই চোর ডাকাতের পেছনে ঘোরে তাহলে কার ভালো লাগবে বলো? ওই জন্য ও এরকম করছে, কিচ্ছু হয়নি। বাবা চিন্তা করবেন না, চা করবে না? চলো চা করবে। আমি আজকে চা খাবো, তোমার হাতে অনেকদিন চা খাইনি। ওরে বাবা, এ তো বেশ গন্ডগোলের ব্যাপার। রোশনি, আমি না তোমার উপর খুব রেগে আছি। না ব্যাপারটা কি? সেই সন্ধ্যাবেলা থেকে ঘরে ঢুকে বসে আছো, খেতে পর্যন্ত নামলে না। খিদে পাই না তোমার? না আসলে ওই সন্ধ্যাবেলায় অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তো, ওই জন্য আর খিদেই পাচ্ছে না। আর আমি যে তোমার জন্য তোমার ফেভারিট ঢ্যাঁড়স চচ্চড়ি করলাম, সেটা কে খাবে? সেটাও তো খেলে না। প্লিজ পরে খাবো। হ্যাঁ এই রোশনি, তোমার সৌরভের জন্য মন খারাপ হচ্ছে, তুমি আমায় বলতে পারো। আরে দূর, তুমিও না সোনা বৌদি, আমার এখন মন খারাপ করার সময়ই নেই। কেন গো, কি এত গুরুত্বপূর্ণ কাজ? এটা কি গো? এগুলো কি? এগুলো
কোলাজ, ওই ডাব্বুর স্কুলে ওয়ার্ক এডুকেশনের প্রজেক্ট দিয়েছে তো, সন্ধ্যে থেকে সেটাই করছিলাম। এ বাবা, আমি তো ভুলেই গেছি, মিষ্টিরও তো প্রজেক্ট আছে। ভাগ্যিস তুমি মনে করালে, নাহলে আমি তো ভুলেই গিয়েছিলাম। আর এই স্কুলগুলো কি বলো তো, হ্যাঁ, ওই টুকুটুকু বাচ্চাদের অত কঠিন প্রজেক্ট দেয়, ওরা তো করতে পারে না, সে আমাদেরই করতে হয়। কি আর করবে বলো, এখন করতে যখন হবে আগে থেকে করে নেওয়াটাই বেটার নয় কি? তুমি এক কাজ করো, তুমিও বরং আগে থেকেই করে নিও। হ্যাঁ, যাই প্রজেক্ট করি, কি করব। এই রোশনি, বলছি ডাব্বু তো মিষ্টির কাছে ভূতের গল্প শুনছে, ওকে পাঠিয়ে দি। না না, ঠিক আছে, কোনো তাড়া নেই। আর ও না এলেই বরং আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়ার্ক এডুকেশন করো আর আমি প্রজেক্ট করি। ডাব্বুকে পরে পাঠিয়ে দিচ্ছি। গুড নাইট। গুড নাইট। কি ঠিক বলিনি? কুণাল তো নিশ্চয়ই জানবে পিসে মশাইয়ের সেক্রেটারি কে ছিল। হ্যাঁ সেটা জানবে, কিন্তু দিদি তো ওর শ্বশুরের সঙ্গে পার্টির কাজ করতো বলেছিল, চাকরি করতো তো বলেনি। তার মানে দিদি চাকরি করতো আসলে। তুমি আগে থেকে কেন এত বেশি ভেবে অস্থির হচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো বলছি আগে কনফার্ম হয়ে নাও কুণালের কাছে যে সেক্রেটারি কে ছিল। কিন্তু কুণালদা যখন শুনবে যে তোমার পিসে মশাই আমার দিদির নামে এত অ্যালিগেশন দিয়েছে, এমনকি আমরাও দিদিকে সন্দেহ করছি, তখন তো কুণালদার খারাপ লাগবে গো। কেন খারাপ লাগবে কেন? আর এখন খারাপ লাগলেও কিছু করার নেই বকুল, যত খারাপ হওয়ার হয়ে গেছে। এখন আমরা সত্যিটা জানতে চাইছি, এটাই হলো আসল কথা। কুণাল বর্ষাকে ভালোবাসে, এই জন্য ওর খারাপ লাগবে, তুমি এটাই ভাবছো তো? বকুল, কুণালের ভালোবাসাটা ওয়ান সাইডেড। অনেকদিন আগে বর্ষাকে না চিনে ও ওকে ভালোবেসে ফেলেছিল, সেই প্রেমটা এখনো রয়ে গেছে, দ্যাটস ইট। ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই যেটা ভেঙে যাওয়ার ভয় তুমি পাচ্ছ, কিন্তু তোমার আছে। আজই তো তোমাদের একসঙ্গে কাটানোর শেষ দিন। এসো ঋষি, বকুলকে একটু সময় দিয়েই এসো। আমি কিচ্ছু মনে করব না। আসছে। তুমি এসেছো ঋষি? থ্যাংক ইউ ফর কামিং। বকুলকে ঘুম পাড়িয়েই এসেছো নিশ্চয়ই? আমি জানতাম তুমি আসবে, আমার বিশ্বাস ছিল। তুমি আমার ডাক উপেক্ষা করতে পারবে না ঋষি। তুমি কিন্তু বর্ষার বোন, কুণাল কেউ না। তো একজন বোন হিসেবে তুমি যদি তোমার দিদির সম্পর্কে কোনো প্রশ্ন করো, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এটা তো কুণালকে বুঝতে হবে। আমি
তো তোমাকে সবটাই বলেছি, তুমি তো সবই জানো। আমি আমার দিদির সঙ্গে কুণালদার সম্পর্ক আছে ভেবে কুণালদার গায়ে হাত অবধি তুলেছি, কত অপমান করেছি দিদির যোগ্য নাও এসব বলে। এবার আমি আবার কুণালদার কাছে আমার দিদিকে নিয়ে এত কথা জিজ্ঞেস করব কোন মুখে? বকুল, এসব নিয়ে তুমি কেন অস্বস্তি বোধ করছো আমি বুঝতে পারছি না। কুণাল নিজে তোমার আর বর্ষার সম্পর্কে আমাকে অনেকবার মিস ইনফরমেশন দিয়েছে। কই, আমি তো ওকে কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমার একা গিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, আমি যাব তোমার সঙ্গে। তাহলে তো কোনো অসুবিধা নেই। হাজার হোক আমি তোমার প্রথম প্রেম ঋষি, তাকে ভোলা কি এতটা সহজ? হ্যাঁ, বকুল যতই কনস্টেবল হয়ে যাক, ওর পেপারে নাম বেরোচ্ছে, ও অনেক উন্নতি করছে, কিন্তু তাও তো বকুলই। ও আর কতটা বদলাতে পারে? ওর মতো মেয়েকে দিয়ে সংসারে কাজকর্ম করানো যায়, কিন্তু তোমার মতো একজন ব্রাইট ছেলে ওর সঙ্গে সংসার করে সুখী হতে পারে না।